প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি দুপুর 2:30 সংবাদে। আপনাদের সাথে আছি আমি মেমরি জাহান শিমু। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা 23,33,000-এর বেশি, মৃতের সংখ্যা ছাড়িয়েছে 1,60,000। রাজধানীতে প্রবেশ ও বের হওয়ায় নিষেধাজ্ঞা মানছেন না অনেকেই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে ধরছেন নানা অজুহাত। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে না পারায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সার্কেলের এএসপি সহ 3 পুলিশ কর্মকর্তা প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন। করোনার কারণে নেত্রকোনায় বোরো ধান কাটা শ্রমিক নেই, সংকটে চাষিরা, জেলা প্রশাসন দিচ্ছে সহায়তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 6,650 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 1,60,810 জনের মৃত্যুর কথা বলছে ওয়ার্ল্ড মিটার। একই সময়ে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সারা বিশ্বে 23,33,456 জন করোনা ভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত হওয়া গেছে। এর বাইরেও রয়েছে করোনার নানা উপসর্গ নিয়ে আক্রান্ত মানুষ। মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত 39,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে, আর আক্রান্ত হয়েছে 7,38,923 জন। এরপরে তালিকায় রয়েছে ইতালি, স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য। ইউরোপের এই 4 দেশে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। দক্ষিণ এশিয়ার মৃত্যুর হারে এগিয়ে রয়েছে ভারত। দেশটিতে গত 24 ঘন্টায় আরও 35 জনের মৃত্যু নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে ভারতের মৃতের সংখ্যা 521। এই মুহূর্তে আমাদের আরেক স্টুডিও থেকে বিশ্বের করোনা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুবাল্লিক করিম। ধন্যবাদ মেমরি। কিছুক্ষণ আগে আইডিসিআর এর বুলেটিন থেকে আমরা যেমনটা জানতে পেরেছি যে গত 24 ঘন্টায় দেশে আরও মৃত্যু হয়েছে 7 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 91। নতুন করে আক্রান্ত হয়েছেন 312 জন, আর মোট আক্রান্ত হয়েছেন 2,456 জন। পরীক্ষা করা হয়েছিল 2,634 জনার। মোট পরীক্ষা করা হয়েছে দেশে এখন পর্যন্ত 23,825 জনার। এবার একটু প্রবাসী প্রসঙ্গে আসছি। গত কয়েকদিন ধরেই সিঙ্গাপুরের সবচেয়ে বেশি আক্রান্তদের যে তালিকা রয়েছে সেখানে এসেছে প্রবাসী বাংলাদেশিরা। সেখানে বলা হয়েছে প্রায় 40% কিন্তু প্রবাসী রয়েছেন আক্রান্তদের মধ্যে, যারা বাংলাদেশি, যারা ওখানে ডরমিটরি বা এ জাতীয় কোনো হোস্টেলে একদম খুব চাপাচাপি অবস্থায় অবস্থান করছেন দীর্ঘদিন ধরে। এরপরে চলে যাচ্ছি আমরা যুক্তরাজ্যের দিকে। যুক্তরাজ্যেও যেসব প্রবাসী রয়েছে তাদের মধ্যে আক্রান্ত হার কিন্তু প্রবাসী বাংলাদেশি হিসেবে কম, কিন্তু যুক্তরাষ্ট্রের দিক যদি দেখি সেখানে গত 24 ঘন্টায় প্রবাসী বাংলাদেশি মৃত্যু হয়েছে 10 জনের। এ নিয়ে প্রবাসী বাংলাদেশি যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে প্রায় 167 জনের। এবার আসছে দেশের বিভিন্ন জায়গা এবং অন্যান্য প্রসঙ্গে। দেশের নারায়ণগঞ্জে বিশেষ করে সেখানে যেসব নতুন হটস্পটগুলো দেখা দিয়েছে, সেই হটস্পটগুলোতে আজকে নতুন করে তারা নমুনা সংগ্রহ করছেন এবং তারা সেখান থেকে জানানোর চেষ্টা করছেন কোন কোন জায়গা থেকে নারায়ণগঞ্জে এই ভাইরাসটা ছড়িয়ে পড়ছে। আর বরিশালে নতুন 3 জন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে বাংলাদেশের যেসব প্রবাসী শ্রমিকরা দেশে ফিরে এসেছেন তাদের জন্য হয়তোবা সুসংবাদ আসতে পারে বাহরাইনের পক্ষ থেকে। তারা বলছেন যে অর্থনৈতিক এই মন্দা কাটিয়ে উঠলে হয়তোবা আগামীতে প্রথম যে ঘোষণা আসবে নতুন শ্রমিকদের শ্রমবাজার হিসেবে, সেটা বাহরাইন। এবার আসছি বিশ্বের অন্যান্য প্রসঙ্গে। আমরা দেখতে যাচ্ছি বিশ্বের অন্য জায়গাতে কি হয়েছে। এখন পর্যন্ত করোনা ভাইরাস বা কোভিড-19 আক্রান্তের সংখ্যা প্রায় সারা বিশ্বে প্রায় 23.5 লাখ, মৃতের সংখ্যা 1,61,000-এর কাছাকাছি, আর সুস্থ হয়েছেন প্রায় 6 লাখ। এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে যেরকমটা বলেছে যে আমরা এখন পর্যন্ত মোট আক্রান্তের যে তথ্য পেয়েছি সেটা সঠিক নয়। তারা বলছেন যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা দেখেছেন যে প্রায় 11.5 কোটি মানুষ হয়তোবা কোভিড-19 আক্রান্ত। তারা এই হিসেব দেখেছেন। তারা ওখানকার স্থানীয় একটি পর্যায়ে 3,300 জনের উপর পরীক্ষা চালিয়েছেন। সেখানে তারা দেখেছেন মোট তথ্য হচ্ছে প্রায় 50-56% বেশি হতে পারে এই আক্রান্তের সংখ্যা। এবার আসছি চীনের দিকে। চীনে কিন্তু আক্রান্তের সংখ্যা খুব বেশি বাড়েনি। তারা জানিয়েছে গত 24 ঘন্টায় তাদের মাত্র 16 জন আক্রান্ত তারা নতুন পেয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রে করোনায় মোট মৃতের যে সংখ্যা তার প্রায় 39,000 ছাড়িয়েছে। আর জার্মানিতে একদিনে আক্রান্ত হয়েছেন 24 জন আর মৃত্যু হয়েছে 184 জনের। দক্ষিণ কোরিয়াতে আক্রান্ত হয়েছেন 8 জন আর সুস্থ হয়েছেন 105 জন। তবে ট্রাম্পের যেন রাগ চীনের উপর থেকে কোনোভাবে সরতে চাচ্ছে না। ট্রাম্প দিনে দিনে যেরকমটা বলছিলেন যে যদি করোনার বিষয়ে চীন এখনো কিছু স্বীকার না করে নেয় হয়তোবা তার ফল হতে পারে খুবই কঠোর। এদিকে সৌদি আরব নতুন করে ঘোষণা দিয়েছে জাতিসংঘের বা WHO প্রতি যে ঘোষণা দিয়েছে যে WHO করোনার বিস্তার
এবং এর প্রতিরোধে যে প্রক্রিয়াগুলো চালু করেছে তার জন্য যে টাকা দরকার তার জন্য 500 মিলিয়ন টাকা দেওয়ার ঘোষণা করেছে। 500 মিলিয়ন দিতে চেয়েছে সৌদি আরব। আর এদিকে আমাদের প্রতিবেশী দেশ ভারতে কিন্তু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। তাদের নতুন যে আক্রান্তের স্থল বলা হয়েছে সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে কলকাতা এবং হাওড়াতে। আর জম্মু কাশ্মীরের দিকে যদি আমরা দেখি, জম্মু কাশ্মীরের এই সিজনটাতে তারা বলছে যে এই সময়টাতে তাদের অনেক বেশি অ্যালার্জেটিক কিছু সমস্যা হয়ে থাকে। মূলত পপলার নামে একটি গাছ রয়েছে, তার পরাগরেণু বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ার কারণে হয়তোবা এই ধরনের কিছু সমস্যা হয়। তাই তারা একদম গণহারে যত পপলার গাছ রয়েছে সেগুলো তারা ছাঁটাই করছে, কেটে ফেলছে এবং সেগুলো একদম বিনাশ করে ফেলছে। তারা বলছে যে এসব গাছ থাকলে হয়তোবা আরও বেশি অ্যালার্জির কোনো সমস্যা হতে পারে। তবে জাপান যারা বারবার বলছেন তারা অসংখ্য ওষুধ তৈরি করছেন, ফ্যাভিপিরাভির নিয়ে আসছেন, বিভিন্ন রকম ওষুধের কথা বলছেন, টিকারও কথা তারা বলছে জাপানের পক্ষ থেকে। কিন্তু জাপানে কিন্তু আক্রান্তের সংখ্যা কমেনি, বরঞ্চ দিনে দিনে সেটা অনেক বেশি বেড়ে গেছে। এদিকে এই অবস্থাতেও একটু হাস্যকর হলেও বিষয়টা এরকম হচ্ছে, দক্ষিণ সুদানের কথা না বললে নয়। সেখানে মোট জনসংখ্যা 1,10,00,000। সেখানে ভাইস প্রেসিডেন্টও রয়েছেন 5 জন, কিন্তু ভেন্টিলেটর এই অবস্থা মাত্র 4টি রয়েছে দেশটিতে। এই নিয়ে কিন্তু ওই দেশের জনগণের মনে ইতিমধ্যেই ক্ষোভ দেখা দিয়েছে। জনগণ বলছে যে তাদের আরও বেশি ভেন্টিলেটর প্রয়োজন। এবার আসছে একটু মহাকাশের দিকে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এই ভাইরাস কি শুধুমাত্র পৃথিবীর বুকে থাকে নাকি মহাকাশেও? রাশিয়ার একজন মহাকাশচারী যিনি খুব সম্প্রতি পৃথিবীতে ফিরে এসেছেন, তার শরীরে পরীক্ষা করে দেখা গেছে যে করোনা ভাইরাসের পজিটিভ পাওয়া গেছে তাকে। কারণ এখান থেকে ধারণা করা হচ্ছে হয়তোবা তার সাথে যারা ওইখানে মহাকাশযানে আরও যারা ছিলেন মহাকাশচারী, তাদের মধ্যে অনেকেই হয়তোবা আক্রান্ত হতে পারেন। ধন্যবাদ। এই ছিলই আমার কাছে এই পর্যন্ত দেশ এবং বিদেশের কিছু চিত্র। ফিরে যাচ্ছি আবার আমাদের নিউজ স্টুডিওতে। মেমোরি। দর্শক, এতক্ষণ সহকর্মী মুবাল্লিক করিম জানাচ্ছিলেন করোনা ভাইরাসের সর্বশেষ তথ্য। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীতে প্রবেশ ও বের হওয়া নিষেধাজ্ঞা থাকলেও মানছেন না অনেকে। বিভিন্ন কারণ দেখিয়ে অনেকেই রাজধানীতে ঢুকছেন ও বের হচ্ছেন। তবে সচেতনতা কার্যক্রম অব্যাহত রেখেছে সেনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আরও জানাচ্ছেন ডেনিদ রং। লাইনে দাঁড়ানো এসব মানুষ অন্য কিছুর জন্য নয়, অপেক্ষা করছেন রাজধানীতে ঢোকার জন্য। তবে প্রয়োজন ছাড়া কেউ যেন শহরে প্রবেশ না করেন সে বিষয়ে তৎপর সেনাবাহিনী। প্রয়োজন যাচাইয়ের পর মিলছে ঢাকায় প্রবেশের অনুমতি। এদিকে তো মার্কেট খোলা নাই, এদিকে মার্কেটে এদিকে তো আছে, ওইদিকে তো মার্কেট খোলা নেই এখন। এটা না হলে কি একবারে চলবে না? আপনার পাবেন না তো, এদিকে আপনি বাসায় থাকেন, যান। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে অনেক আগেই বিচ্ছিন্ন করা হয় রাজধানীকে, কিন্তু তারপরও থেমে নেই মানুষের তৎপরতা। আমার বাসা হলো স্যার মোহাম্মদপুরে। আচ্ছা, তাহলে আপনি ওখানে ঢাকা থেকে বের হয়েছিলেন কেন? স্যার আমাদের ওখানে ওই যে কৃষি ক্ষেত আছে, ক্ষেত দেখার জন্য গেছিল। সবার মধ্যে যেন সচেতনতা বাড়ে এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়ায় নিরুৎসাহিত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেগুলো জিজ্ঞাসাবাদে সঠিক মনে হচ্ছে তাদেরকেই আমরা যেতে দিচ্ছি। এছাড়া যাদেরকে মনে হচ্ছে যে না এটা ইমার্জেন্সি কোনো কাজে যাচ্ছেন না, উনি হয়তো কোনো কাজে ঢাকার বাইরে গেছিলেন বা ঢাকাতে হয়তো কম গুরুত্বপূর্ণ কোনো কাজে আসতেছেন, মনের খেয়াল মতো আসতেছেন, তাদেরকে আমরা ঘুরিয়ে দিচ্ছি। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সবার নিয়ম মেনে চলা জরুরি। ডেনিদ রং, মাই টিভি, ঢাকা। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্বের বিষয়টি উপেক্ষা করে খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা জুবাইর আহমেদ আনসারীর জানাজায় বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ রোধে ব্যবস্থা নিতে না পারায় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদাত হোসেন টিটু সহ 3 কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বাকি 2 জন হলেন সরাইল সার্কেলের এএসপি মাসুদ রানা ও ওসি তদন্ত নুরুল হক। একই সঙ্গে ঘটনা তদন্তে চট্টগ্রাম রেঞ্জের পক্ষ থেকে অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেনকে প্রধান করে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে জানা যায় বিপুল সমাগমের কারণে করোনার বিস্তার যাতে না হয় সেজন্য 3 উপজেলার 9টি গ্রাম লকডাউন করেছে প্রশাসন। আশেপাশে যে আশুগঞ্জ এবং সরাইলে যে গ্রামগুলো রয়েছে এখান থেকে প্রচুর সংখ্যক লোক ওই জানাজায় অংশগ্রহণ করেছে। তো সেই পরিপ্রেক্ষিতে ওই গ্রামগুলোকে আমরা পুরোপুরি লকডাউনের, এবার তো আমাদের যারা লকডাউন চলতেছে কিন্তু অভ্যন্তরীণভাবে মানুষ যে প্রয়োজনে বের হয় ওই বিষয়গুলো কিন্তু ওইখানে আমরা খুব রেস্ট্রিক্টেড করে দিয়েছি। বিষয়টা হলো তদন্ত করতে, একটা তদন্ত কমিটি হয়েছে। তদন্ত কমিটি আলোকে আমাদের কাছে প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে যে তথ্য না দেওয়ার কারণে, এটা সঠিক তথ্য সঠিক না দেওয়ার কারণে আমাদের সরাইলের ওসি প্রত্যাহার করা হয়েছে। ওই স্বাভাবিকভাবে যে করোনা সংক্রান্ত যে
বন্দরনগরী চট্টগ্রামে দিন দিন বেড়ে চলেছে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। ইতোমধ্যে মৃত্যু হয়েছে 5 জনের। পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রাম জেলা প্রশাসন নগরীতে লকডাউন ঘোষণা করলেও গরিব কর্মহীন লোকজন রাস্তায় বের হচ্ছেন খাবার কিংবা কাজের সন্ধানে। নগরীর টাইগার পাস, আগ্রাবাদ সহ অন্যান্য এলাকায় কিছু ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী পরিবহন ছাড়া তেমন কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে চট্টগ্রাম নগরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে কঠোর অবস্থানে। করোনা আক্রান্তের সংখ্যায় ঢাকা ও নারায়ণগঞ্জের পর ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা গাজীপুরের মানুষ মানছেন না সামাজিক দূরত্ব। হাটবাজারগুলোতে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে প্রতিদিনই। কোনো মার্কেটের অবস্থা প্রায় স্বাভাবিক। বিশেষ করে নিম্নবিত্ত মানুষ খাদ্য সংকটের কারণে বেরিয়ে পড়ছে রাস্তায় কিংবা কর্মের খোঁজে। বেতন ভাতার দাবিতেও গার্মেন্টসের শ্রমিকরা হরহামেশাই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে। এসব সমাবেশে উপেক্ষিত থাকছে সামাজিক দূরত্বের বিধিনিষেধ। বোরো ধান কাটা শুরু হচ্ছে নেত্রকোনার হাওর অঞ্চলে। চাষিরা বলছেন অন্যবারের চেয়ে এবার তুলনামূলক ফলন ভালো, বাজার মূল্যেও খুশি তারা। তবে করোনা পরিস্থিতির কারণে ধান কাটা শ্রমিক সংকটের কারণে বিপাকে পড়েছেন চাষিরা। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে সুষ্ঠুভাবে ধান কাটা ও মাড়াইয়ে চাষিদের সব রকম সহায়তা দেওয়া হচ্ছে। নেত্রকোনা প্রতিনিধি আনিসুর রহমানের রিপোর্ট, জানাচ্ছে নূর মোহাম্মদ। এমন একটি সময়ে দেশব্যাপী করোনা ভাইরাসের বিস্তার ঘটছে যখন সারা দেশেই বোরো ধান কাটার মৌসুম। তাই তো ঝুঁকি নিয়েই খাদ্য যোগানের প্রধান ফসল ঘরে তুলতে নেত্রকোনার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি সহ 134টি হাওরে এখন ব্যস্ত চাষিরা। তবে করোনা ভাইরাসের কারণে সংকট দেখা দিয়েছে শ্রমিকের। এখন তো আমরা লোক পাইতাছি না, আমরা খুব বিপদের মধ্যে আছি। আত্মীয় স্বজন লইয়া নিজে ছেলে ফেলে লইয়া যেটি কষ্ট হইয়া ফের তো চালানি লাগবে। কৃষকরা বলছেন এবার অন্যবারের চেয়ে ফলনের পাশাপাশি বাজার মূল্যও ভালো। আগে তো ধানের দাম আছে 400-500 টাকা, এবার তো অনুমান 750, 600, 760। ঠিক মতো ধানের দাম পাই, আর মেশিনগুলো যদি একটু রেট কম দেয় আর কটা মেশিন বাড়ায় দেয় তাহলে আমাদের জন্য ভালো হবে। যদিও কৃষি বিভাগের মাধ্যমে যেসব মেশিন হাওড়াঞ্চলে দেওয়া হয়েছে সেগুলোর সুষ্ঠু বন্টন নিয়ে উঠেছে অভিযোগ। এই যে বড় নেতা আছে, এই নেতারা এক হাত আছে, আমরা খেত কাপড় লাগে আমরা কইলে কয় গেতা কয় তোমরা দেয়া নিজে নিজে কাটো গা। চাহিদা মিটতেছে না, আরো মেশিন বাড়ানোর জন্য সরকারের কাছে অনুরোধ। আমাদের সরকারি অনুদান প্রাপ্ত যে 40টা মেশিন দেওয়া ছিল, 28টা মেশিনই চলে আসছে হাওড়ে। আর জেলা প্রশাসক বলছেন করোনার সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলায় এই ফসল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ধানটা যদি শুকিয়ে সরকারি যে নীতিমালা অনুযায়ী আসছে 14 লেভেলে নিয়ে আসা হয়, সেক্ষেত্রে এইটার দাম ওই হিসাব যদি আমি করি সেক্ষেত্রে এটা 1000 টাকার উপরে চলে যাবে। তো এই অবস্থাটা যদি ধরে রাখতে পারি আমরা, তাহলে কৃষকের যে খরচের কথা বলে বা লোকসানের কথা বলে সেটা এই বছরে হবে না। করোনা পরিস্থিতিতে কৃষির সম্ভাব্য ক্ষতি উত্তরণে সরকার ঘোষিত বিশেষ প্রণোদনাকে স্বাগত জানিয়েছেন চাষিরা। তবে তা সুষ্ঠু বন্টন নিশ্চিতের দাবিও তাদের। নূর মোহাম্মদ, মাইটিভি নিউজ ডেস্ক। লেবেল ছাড়াই নকল হ্যান্ড স্যানিটাইজারে ভরে গেছে ওষুধের পাইকারি মার্কেট হিসেবে পরিচিত রাজধানীর মিটফোর্ট এলাকা। কম দামে পেয়ে অনেকেই কিনছেন এসব মানহীন হ্যান্ড স্যানিটাইজার। এসব মানহীন হ্যান্ড স্যানিটাইজার রাস্তার ধারেও পাওয়া যাচ্ছে, নিয়ন্ত্রণে কেউ নেই। SM খোরশেদ আলমের রিপোর্ট। রাজধানীর মিটফোর্ট এলাকার রাস্তার দুই পাশে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ব্র্যান্ডহীন, লেবেলহীন, নানা রঙের নকল হ্যান্ড স্যানিটাইজার। বিক্রেতারা জানেন না এইসব হ্যান্ড স্যানিটাইজারের নাম ও কোম্পানির ঠিকানা, জানেন না সরবরাহকারীর নামও। মেডিকেল ক্লিনিক সারিটা তো চায় না মাল, কিন্তু ডেলিভারি বিভিন্ন রান্না হয়। কোন জায়গায় বলতেই না স্যার কোন জায়গায় আমরা স্যার মাল পাই, আমরা কিনি। আমাদের মতো গরিব এক লোক আইসা দিয়ে যায়, আমরা 10টা মাল দিল যে 10টা মাল বেচো, বেশি আবার লাগলো 10টা লো। এই হ্যান্ড স্যানিটাইজারে হাত করোনা ভাইরাস মুক্ত হয় কিনা সেটাও জানেন না তারা। মানে এমনি ব্যবহার করতেছে, লেবেল টেবিল থাকলে তো মনে করেন এগুলা জনগণের হাতে পোষাইব না। লেবেল যে মালগুলো আছে ওগুলো মনে করেন 1 লিটার আনবার গেলে 800-1200 টাকা পড়ে। আর পণ্যের মান যাচাই না করে কম দামে পেয়ে কিনছেন ক্রেতারা। এটা দিলে কি আপনার হাতের উপকার হবে না ক্ষতি হবে সেটা জানেন? জনে দিতে আছে, এই জন্য আমিও নিতে আসি। এটা আসলে কিনতে চাইছিলাম, কিন্তু অন্তত এই যে লেবেল নাই, ডেট নাই, চিন্তা ভাবনা করতেছি কি করা যায়। আসল তো এটা অরিজিনাল হলে ডেটও থাকতো, লেবেলও থাকতো, এটা তো ডেটও নাই, লেবেলও নাই। কোথায় নিয়ে আসছো এটা লেবেল ছাড়া? এই আমরা এইখান থেকে নিয়ে এসেছি। কে দিছে এরা? এই যে ইয়েতে পারফিউমের দোকান থেকে।
প্রকাশ্যে বিক্রি হলেও কেউ দেখছেন না এই স্যানিটাইজারগুলো আসল না নকল। এটা আসলে কি, এটা যে বিক্রি করছে সেই জানে। মানুষ চিন্তা করে এই জায়গায় আসতেছে, আইসা এটা নিয়ে যেতেছে, আমরা দেখতেছি সব মানুষ এটা কিনে নিতেছে। যদি মানুষ উপকারিতা নাই হতো তাহলে মানুষকে এটা কিনে নিতে হতো। উপকারী না হলে মনে করেন আমি 20 খেলে 20 উপকার হবে, সেই জন্য এটা মানুষ কিনতেছে। আমার মতে এগুলো ঠিক না, আমরা জানতেও পারতেছি না যে এটা আসল কিনা। এটা হাতে যে শুধু পানির মধ্যে কাজ করবে, এটা কোনো উপকার আইব না। এটা শুধু ভুয়া। কি করা উচিত, এটা জায়গার মতো ধরা উচিত, বন্ধ করা উচিত। বড় মূলত যারা এখানে কিছু মহল্লা ব্যক্তি আছে তারা এদের সাপোর্টে এখানে ব্যবসা করে। তবে এইসব নকল হ্যান্ড স্যানিটাইজারে হাতের ক্ষতি করে বলে জানালেন কিডনি হাসপাতালের সাবেক পরিচালক। যদি অ্যালকোহল 60 বা 65% না হয় তাহলে কিন্তু এই জীবাণু কোনো কাজ করবে না। যারা এই দুর্যোগময় অবস্থায় নকল জাতীয় জিনিস তৈরি করছেন, তার অন্য কেমিক্যাল দিচ্ছেন, যেটা আমাদের জন্য শুধু ক্ষতিকর না, এটা অত্যন্ত বর্জিত কাজ। SM খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। এবার নিয়মিত আয়োজন করোনায় করণীয়। করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই রোগে আক্রান্তের নেই কোনো ধনী গরিব কিংবা সাদা কালো পরিচয়। করোনায় আক্রান্ত গরিব মানুষের চিকিৎসার ভারও তাই একই হাসপাতালে। করোনায় ধনী মানুষের মতো চিকিৎসা সেবা পাবেন গরিবরা, জানালেন চিকিৎসক। শারমিন আজাদের রিপোর্ট। করোনা ভাইরাসও যাদের ঘরে রাখতে পারে না তারা হলো গরিব ও খেটে খাওয়া মানুষ। কখনো কাজের সন্ধানে, কখনো কম দামে নিত্যপণ্য কেনার লাইনে দাঁড়াতে হচ্ছে তাদের। অনেক সময়ই সামাজিক দূরত্বের সচেতনতা না মানার কারণে করোনার ঝুঁকিতে থেকে যায় নিম্নবিত্ত মানুষ। ঢাকায় তাদের জন্য সরকারি হাসপাতালেও দেয়া হচ্ছে করোনা সেবা ব্যবস্থা। সরকারি হাসপাতাল কোনো গরিব, কোনো উচ্চবিত্ত, মধ্যবিত্ত কোনো ভাগ নেই। সাদা কালো, সবুজ হলুদ কোনো ভাগ নেই। সকলের জন্য সরকারি হাসপাতাল আমরা সবসময় চিকিৎসা দিয়ে আসছি এবং এখনও কোভিড রোগীদের জন্য গরিব, দুঃখী, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সকলের জন্য আমাদের এই দ্বার খোলা থাকবে। করোনা সংক্রমণে হাসপাতালে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এই পরিচালক। আমাদের 10 শয্যার আইসিইউ আছে, আরও 10 শয্যার আইসিইউ আমরা স্থাপন করব এবং প্রতিটি হাসপাতালে অক্সিজেন লাইনের কাজ আমরা এখন শুরু করে দিয়েছি, কারণ আপনারা জানেন এই রোগীর অক্সিজেনের প্রয়োজন খুব বেশি। হাসপাতালগুলোতে ভেন্টিলেশন ব্যবস্থাও বাড়ানো হচ্ছে বলে জানান তিনি। শারমিন আজাদ, মাই টিভি, ঢাকা। দর্শক, শেষ করছি সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা 23,33,000-এর বেশি, মৃতের সংখ্যা ছাড়িয়েছে 1,60,000। রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার নিষেধাজ্ঞা মানছেন না অনেকেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে ধরছেন নানা অজুহাত। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে না পারায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সার্কেলের এএসপি সহ 3 পুলিশ কর্মকর্তা প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন। করোনার কারণে নেত্রকোনায় বোরো ধান কাটার শ্রমিক নেই, সংকটে চাষিরা, জেলা প্রশাসন দিচ্ছে সহায়তা। করোনা ভাইরাস মহামারীর জন্য চীনকে আবারও দায়ী করেছে যুক্তরাষ্ট্র, হোয়াইট হাউসের ব্রিফিংয়ে ট্রাম্পের হুঁশিয়ারি। এবং বিশ্ব ফুটবলে খেলোয়াড়দের মাথা নাড়া করার জোয়ার, করোনা ভাইরাসে ঘরে বসে একঘেয়েমি কাটাতে নতুন ট্রেন্ড। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla ও twitter/mytvbangla। আমাদের জেলা সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।